ছোটবেলাতেই বাবা অভিকে একা রেখে চলে যাওয়ায় পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় অভি। একদিন মায়ের সম্মান বাঁচাতে গিয়ে তার হাতেই খুন হয় একজন মানুষ। কয়েক বছর পর ভাগ্যের খেলায় সেই মৃত ব্যক্তির মেয়ে অভির জীবনে আবারও ফিরে আসে। সবচেয়ে অবাক করার বিষয় হলো মেয়েটি নিজের বাবার খুনিকেই ভালোবেসে ফেলে, কিন্তু নিজের বাবার খুনিকে জেনেও কেন মেয়েটি অভিকে ভালোবাসলো? বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, পুরনো ঘটনা, প্রতিশোধ আর সাসপেন্স থ্রিলারে ভরপুর মালায়ালাম মুভি পোঙ্গালার কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাতে কিছু পাওনাদার ব্যক্তিরা বারবার দরজা ধাক্কা দিয়ে জোসেফ নামের একজন ব্যক্তিকে ডাকতে শুরু করে। ঘরের মধ্যে ছিল জোসেফের স্ত্রী আর সন্তানেরা। স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে আসলে কি হয়েছে এ ব্যাপারে জানতে চায়। গ্রামের মহাজন নারী জোসেফের স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ওর কাছে আমি অনেকগুলো টাকা পাই, তবে প্রতিদিন দেখা করার কথা বলে বারবার আমার হাত থেকে ও ফসকে যায়। আজকে ওকে আমি ধরেই ছাড়বো। এত চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পাশের বাড়ির একজন ব্যক্তি এসে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, এভাবে এখানে অপেক্ষা করা ঠিক হবে না তোমার, তুমি বরং এখান থেকে চলে যাও, কাল দিনের বেলায় এসো। নারী যেতে না চাইলে লোকটি তাকে হুমকি দিয়ে সেই স্থান থেকে পাঠিয়ে দেয়। মা ছেলে খুবই চিন্তিত। গভীর রাত হয়ে যাওয়ার পরেও ছেলেটির বাবা এখনো বাড়িতে ফেরেনি, তাই ছেলেটি নিজের বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মূলত চিট ফান্ড ব্যবসায়ী ছিলেন জোসেফ। হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। সন্দেহ করা হচ্ছে তিনি চিট ফান্ডের সমস্ত টাকা নিয়ে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে পালিয়ে গিয়েছে, যার জন্য এলাকার মানুষ তো তাদের বাসায় এক পর্যায়ে হামলা করে বসে। ছেলেটির নাম হচ্ছে অভি। এমন পরিস্থিতি থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটা সময় লেগে যায়। হাসি খুশি থাকা একটা পরিবারে নিমিষেই ঘন অন্ধকারের ছায়া নেমে আসে। অনেকদিন পর গ্রামে একটা মেলা বসেছে। অভির ঘনিষ্ঠ বন্ধু বিজু তাকে মেলায় নিয়ে যেতে তার বাড়িতে এসেছে। তবে অভি বিজুকে বলে, আমার মেলায় যেতে ইচ্ছে করছে না, আমি বাইরে গেলে সাধারণ মানুষ আমাকে কেমন ভাবে যেন দেখে, আর তাছাড়া তুই তো সবকিছুই জানিস। মা দূর থেকে বিষয়টা দেখে ছেলেকে ডেকে তার হাতে সামান্য কিছু টাকা দিয়ে মেলায় চলে যেতে বলে। অভি বিজুর সাথে মেলায় চলে যায়। সেখানে সাবু নামের এক ভাইয়ের সাথে দেখা করে বিজু তার কাছ থেকে কিছু টাকা নেয়। এদিকে মেলায় অভি যখন ছোট ছোট ছেলেদের তার বাবাকে নিয়ে মেলায় খেলার সামগ্রী ক্রয় করতে দেখতে পায়, তখন তার মনে নিজের বাবার ব্যাপারটা নিয়েও আফসোস হয়। এক পর্যায়ে সে তার মায়ের জন্য পছন্দ করে এক ডজন চুড়ি ক্রয় করে। অন্যদিকে বাড়িতে এত রাতের বেলায় সেই মহাজন এসেছে। মা বলে, আমি আপনার টাকা যত দ্রুত সম্ভব পরিশোধ করে দেব। তবে মহাজন বলে, আমার টাকা পরিশোধ করার প্রয়োজন নেই, বিনিময়ে শুধু তুমি আমাকে খুশি করলেই হবে। এই মুহূর্তে অভি চলে আসলে মহাজন তাকে কিছু টাকা দিয়ে দোকান থেকে আইসক্রিম খাওয়ার কথা বলে। মূলত মহাজন জানতো আজকে এই গ্রামের মেলার অনুষ্ঠানের জন্য গ্রামের সাধারণ মানুষজন সকলেই অনেক রাত পর্যন্ত সেই মেলায় উপস্থিত থাকবে, তাই সে এই সুযোগের সদ্ব্যবহার করতে এই স্থানে এসেছে, যাতে করে এই পরিবার প্রতিবাদ করতে গেলেও কোনো লাভ হবে না। অভির মা সোজাসুজি বলে, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, আমাদের দেখাশোনা করার জন্য আমাদের নিজস্ব লোক রয়েছে। তবে এরপরেও মহাজন ছোট্ট বাচ্চাদের দুর্বল ভেবে অভির মায়ের ওপর জোর জবরদস্তি শুরু করলে অভি নিজের মাকে বাঁচানোর চেষ্টা করে। ছোট মেয়েটা এমন পরিস্থিতি দেখে ভয়ে কান্না করে ওঠে। অল্প বয়স থাকায় মহাজনের শরীরের সাথে অভি পেরে ওঠে না, তাই এক পর্যায়ে হাতের কাছে থাকা ছুরিটি দিয়ে অভি মহাজনের শরীরে আঘাত করে ফেলে। মহাজন নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে এসে বলে, এর মাসুল তোদের হাড়ে হাড়ে দিতে হবে, আমি আবারও ফিরে আসব। এই কথায় অভি রেগে আবারও গিয়ে মহাজনের ওপর আঘাত হানতে শুরু করে। এক পর্যায়ে মা তার সন্তানকে এমনটা করতে নিষেধ করলে অভি এবার চুপ করে যায়। ততক্ষণে মোটামুটি গ্রামের মানুষও এই বিষয়টা জেনে গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চোখের সামনেই মহাজন ছটফট করতে করতে মারা যায়। এতক্ষণে পুলিশ এসে গিয়েছে। অভিকে গ্রেফতার করা হয়। মেলা থেকে মায়ের জন্য আনা চুরিগুলো সে আর মাকে দিতে পারে না। ঘটনার 3টা বছর পর চলে আসে সিন। ফিশ মার্কেটে সাবু ভাইয়ের তত্ত্বাবধানে অভি, বিজু, বাইজু একসাথে কাজ করে। এই হচ্ছে সাবু ভাইয়ের ছোট ভাই বাইজু। অভির সাথে বর্তমানে মার্টিন আর চেম বানু সবসময় থাকে। বর্তমানে অভি তার ছোট বোন আর মাকে নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছে। এদিকে বাইজু গাড়ির মধ্যে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করার মুহূর্তে একদল ছেলেরা এসে তার উপর আক্রমণ শুরু করে। এই খবর সাথে সাথে সাবু ভাইয়ের কাছে পৌঁছে যায়। জানা যায় বাইজুকে যারা আক্রমণ করেছে তারা টাইসনের লোকজন। খবরটা পেয়ে সাবু ভাই দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। মাঠে পৌঁছালে সাবু ভাই আর টাইসনের লোকেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সাবু এক এক করে টাইসনের লোকদের খুব ভালোভাবে ওয়াশ করতে থাকে। তখন সেখানে ডিকসন নামের একজন ব্যক্তি চলে আসে। ডিকসন বলে, আমি এখান থেকে কিছুদিনের জন্য একটু বাইরে বেরিয়েছিলাম, আর তুই এরই মধ্যে নিজেকে এলাকার সিংহ ভাবতে শুরু করলি। এই সময় সেখানে অভি উপস্থিত হয়। অভি নিজের হাতে বাইজুকে ছাড়িয়ে নেয়।
এই বিষয়টা দেখে ডিকসন রেগে গিয়ে তাকে বন্দুক পয়েন্ট করে মৃত্যুর হুমকি দেয়। তবে তার চোখের পলকেই অভি তার হাত থেকে বন্দুক নিয়ে পাল্টা মৃত্যুর ভয় দেখিয়ে এই স্থান থেকে চলে যায়। পরবর্তীতে রাতের বেলায় সাবু ভাইয়ের নজর প্রেতিজা নামের একটি মেয়ের ওপর পড়ে। মেয়েটির স্বামী কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তার ছোট্ট একটি ছেলেও রয়েছে। প্রেজিতার সাথে আবার অভির খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আসলে ওরা দুজন ছোটবেলাকার ক্লাসমেট ছিল। প্রেজিতার সন্তানের শরীর খুব একটা ভালো নেই, অন্যদিকে সংসারের হাল ধরারও কেউ নেই, তাই অভি আর কি মাঝে সাঝে টুকটাক সাহায্য করে। এর মধ্যে মেলায় জয়ন নামের একজন কুখ্যাত গুন্ডা তার দলবল সহ এই মেলায় প্রবেশ করে। কিছুদিন আগেই জয়ন জেল থেকে ছাড়া পেয়েছে। জয়ন এতটা ভয়ানক মানুষ যে তাকে দেখলে পুলিশও তার কাছ থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করে, কারণ সে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে। জয়ন মূলত সাবু আর তার ভাইদের শেষ করতেই এই স্থানে এসেছে। এর মধ্যে আবার প্রেজিদের সাথে কিছু ছেলেরা অসভ্যতা করতে শুরু করলে সাবু ভাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। দূর থেকে জয়ন তাকে দেখে পেয়ে সেও এই মারামারিতে সামিল হয়ে যায়। সাবু ভাইয়ের ওপর গুন্ডারা আক্রমণ করতে গেলে অভি এসে তাদের এক এক করে প্রতিহত করতে শুরু করে। পরদিন অভির ছোট বোন অ্যাঞ্জেল আর তার বান্ধবী লিন্ডা সারাদিন ঘুরে ফিরে বাড়ি ফিরে এসেছে। লিন্ডা ঘরের মধ্যে প্রবেশ করে আয়নার কর্নারে থাকা অভির ছবি দেখে নিজের হাতে নিয়ে নেয়। এই মুহূর্তে অভি চলে আসে। অভিকে দেখে লিন্ডা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মূলত মহাজনের মেয়েই হচ্ছে লিন্ডা। লিন্ডা মনে মনে অভিকে খুব পছন্দ করে, তবে অভি মোটেই লিন্ডাকে সহ্য করতে পারে না, কারণ লিন্ডাকে দেখলেই তার সেই রাতের কথা মনে পড়ে যায় আর নিজের বাবার কথাও মনে পড়ে যায়। মহাজন সেদিন রাতেই মারা গিয়েছিল। ওই ঘটনার পর থেকে লিন্ডা অভিকে দেখতে পেলেই ভয় পেত। তবে একটা সময়ের পর যখন নার্সিং কলেজে অ্যাঞ্জেলার সাথে তার পরিচয় হয় আর সেই দিন রাতের সমস্ত সত্য ঘটনার ব্যাপারে জানতে পারে, তখন থেকে লিন্ডার মনে অভির জন্য দুর্বলতা কাজ করে। ধীরে ধীরে এই দুর্বলতা ভালোবাসায় পরিণত হয়। মা যখন এই বিষয়টা বুঝতে পারে, তখন তো মেয়েকে বলেই ফেলে, ভালোবাসার জন্য নিজের বাবার খুনিকেই তো পছন্দ হলো। যদি আমার কোনো ছেলে থাকতো না, তাহলে এতদিন অভি কবরস্থানে পড়ে থাকতো। মেয়েরা বলে, সত্যিটা না জেনেই আপনি এই ব্যাপারে কথা বলছেন। অভি বাবাকে মারেনি, বরং বাবা নিজের কর্মদোষের ফলেই নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। সত্যি কথা তো এই যে আমার বাবার ভুলের কারণে অভির জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আমি ওকে ভালোবাসি। এ কথা বলেই মেয়েটি চলে যায়। এদিকে সাবু ভাই অনেক বাজার সদাই করে প্রজিতার বাড়িতে চলে এসেছে। বাড়িতে বৃদ্ধা শাশুড়ি আর নিজের সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছে প্রেজিতা। সাবু ভাই এসে বৃদ্ধ শাশুড়ির হাতে কিছু টাকা দিয়ে দোকানে গিয়ে পান খেতে বলে। শাশুড়ি মা চলে যাওয়ার পর সাবু ভাই প্রেজিতার হাতে কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এখন থেকে ধীরে ধীরে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অভি তো আমারই লোক, তুমি তো সবকিছুই জানো। প্রেজিতা রেগে বলে, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই, আপনি চলে যান, আর যাওয়ার সময় আপনার জিনিসপত্র নিয়ে যাবেন। সাবু ভাই বলে, তুমি এত বড় সতী সাবিত্রীও নাও, তোমার আর অভির ব্যাপারে তো পুরো গ্রাম জানে। ও তোমাকে যতটা দেবে তার থেকে না হয় বেশি টাকা আমি তোমাকে দেবো। প্রেজিতা এবার রেগে তাকে অপমান করে ঘর থেকে বাইরে বের করে দেয়। কিছুক্ষণ পরে অভি সেই বাড়িতে আসলে প্রেজিতা কান্না করতে করতে পুরো ঘটনাটা খুলে বলে। সে আরো বলে, এরপর থেকে তুমি আমার কোনো সাহায্য করতে এসো না, কারণ আমাদের এই সম্পর্কটা নিয়ে গ্রামের মানুষজন ভুলভাল ভেবে সমালোচনা করছে। আমি আর আমার সন্তান যেভাবে হোক জীবন চালিয়ে দেব, তবে এখন থেকে আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। এসব কথা শুনে অভি ফিশ মার্কেটিং সাইডে চলে আসে। সাবু ভাইকে বলে, আপনি আর ওই স্থানে যাবেন না সাবু ভাই। সাবু ভাই বলে, কিরে তুই কি আমাকে ধমকি দিচ্ছিস? যখন তুই ওইদিকে যেতে পারিস তাহলে আমি কেন যেতে পারবো না? আমি তো টাকা দিতেও রাজি আছি। তোর এত খারাপ কেন লাগছে? ও কি তোর মা নাকি বোন হয়? রেগে অভি বন্দুক বের করে বলে, যদি দ্বিতীয়বার ওই স্থানে তোকে দেখেছি তাহলে তোকে জীবন্ত লাশ বানিয়ে দেব। এই বলেই চলে যায়। এমন হুমকিতে সাবু ভাইও পুরোপুরি রেগে যায়। এই ঘটনাটা শুনে পরদিন সকলেই টেনশনে রয়েছে। এর মধ্যে তার ছোটবেলাকার বন্ধু বিজু এসে বলে, গতকাল তুই যে কাজটা করেছিস এটা ঠিক করিসনি, চল গিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিবি। তবে অভি বিজুকে চলে যেতে বলে। বিজু বলে, তুই আমার ভাইকে অপমান করেছিস, তোর জায়গায় অন্য কেউ থাকলে তার গলা কেটে দিতাম, তুই বন্ধু বলে বেঁচে গেলি। ছোট ভাই বাইজু রেগে বলে ওঠে, বন্ধু বলে ভাইয়ের অপমান তোর গায়ে লাগেনি? এক কথায় দু কথায় বাইজু আর অভির মধ্যে ঝামেলা লেগে যায়। তাদের সামলাতে বিজু তার বন্ধুর গায়ে হাত তুলে ফেলে। বাস এখানে তিনজনেই হাতাহাতি শুরু করে দেয়। কোনো মতো এলাকার সকলে মিলে তাদের থামিয়ে দেয়। রাতের বেলা আবার দুই বন্ধু এক জায়গায় হয়। দুজনের রাগ বেশ কিছুটা কমে গিয়েছে। একে অপরের সাথে নর্মাল ভাবেই কথাবার্তা বলে। কিছুদিন পর পুলিশ সাবু ভাইয়ের ফিশ মার্কেটে একটু তল্লাশি করে পুরো মার্কেট সিল করে দেয়। কিছু মালপত্র পুলিশ তাদের তত্ত্বাবধানে নিয়ে গিয়েছে। সে দ্রুত মাঝ রাস্তায় পুলিশ অফিসারদেরকে থামিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তার পরিচিত অফিসার বলে, স্বাস্থ্য বিভাগে আপনার নামে সরাসরি অজানা কেউ ফোন কল করে কমপ্লেন করেছে। ধারণা করা হয়েছে হয়তো খুব কাছের ব্যক্তিরা এই ইনফরমেশনকে লিক করেছে।
কারণ আপনার খুব ক্লোজ ব্যক্তিরা ছাড়া তো আর এই দুর্নীতির ব্যাপারে অন্য কেউ জানার কথা না। ছোট্ট ভাই বাইজু বলে ওঠে, এই কাজ শুধুমাত্র অভি করতে পারে। বিষয়টা বুঝতে পেরে গুন্ডা নিয়ে তারা সকলে মিলে অভিকে মারতে চলে যায়। সেখানে অনেকক্ষণ মারামারি চলে। এক পর্যায়ে অভির বন্ধুরাও এসে অভিকে বাঁচাতে গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। এই মারামারিতে বন্ধু বিজু আর তার ছোট ভাই বাইজুকেও অভি আঘাত করে সেই স্থান থেকে চলে যায়। পরবর্তীতে সাবু তার দুই ভাইকে নিয়ে ডন নামের এক ব্যক্তির কাছে এসেছে। ডন ড্রাগস ডিল করার জন্য সাবুর বন্দরকে কাজে লাগানোর ব্যাপারে একটা ডিল করতে চাচ্ছে। সমস্ত ডিটেলস শুনে আজকে রাতেই প্রথম শিপমেন্টের ডিল ফাইনাল হয়ে যায়। ডন সাবুকে আরো বলে, যদি কখনো কোনো পথের কাঁটাকে সরানোর প্রয়োজন হয় তাহলে শুধু আমাকে বললেই হবে। অন্যদিকে আবার বেখেয়ালি বশত অভি গাড়ি চালাতে গিয়ে লিন্ডার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। লিন্ডার হাত অনেকটা কেটে গিয়েছে। এই বিষয়টার জের ধরে লিন্ডা চালাকি করে অভিকে সঙ্গে করে হসপিটালে নিয়ে যেতে বলে। সে হাতে ব্যথা পাওয়ার জন্য গাড়ি চালাতে পারবে না এই বলেই সুযোগের সদ্ব্যবহার করে। অভি লিন্ডার সাথে কথায় না পেরে বাধ্য হয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। লিন্ডা তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, তবে অভি নিজের ব্যস্ততা দেখিয়ে লিন্ডার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। রাস্তার মধ্যে লিন্ডার বাইক দেখে অভির বন্ধু মার্টিন লিন্ডাকে ফোন করে খোঁজ খবর নেয়। লিন্ডা তখন সম্পূর্ণ কাহিনী খুলে বলে, আর যদি হাতে সময় থাকে তো লিন্ডার গাড়িটা যেন একটু হসপিটালের সামনে দিয়ে আসে এ ব্যাপারে বলে। মার্টিন এ ব্যাপারে রাজি হয়ে যায়। লিন্ডা হঠাৎ করে খেয়াল করে অভি যাওয়ার কথা বললেও আবার কিছুক্ষণ পরেই সে ফিরে এসেছে। এই ব্যাপারটা দেখে লিন্ডা খুব খুশি হয়ে যায়। সে ভাবে হয়তোবা অভিও তাকে কিছুটা হলেও পছন্দ করে। তবে অভি তাকে সোজাসুজি বলে দেয় এভাবে যেন লিন্ডা তার আশেপাশে সবসময় ঘুরপাক খেতে না থাকে, কারণ অভির মনে কখনোই লিন্ডার জন্য কোনো প্রকার অনুভূতির সৃষ্টিই হবে না। এই বলেই অভি চলে গেলে লিন্ডা শান্তভাবে কান্না করতে শুরু করে। এর মধ্যে মার্টিন চলে আসে আর তার মুখের এই অবস্থা দেখে কারণ জিজ্ঞেস করে, তবে লিন্ডা কোনো উত্তর দেয় না। মার্টিনও লিন্ডাকে মনে মনে পছন্দ করত। আজ অনেক সাহস নিয়ে মার্টিন বলে ফেলে, আমি অনেকদিন ধরেই তোমাকে পছন্দ করি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাড়িতে আমাদের বিয়ের ব্যাপারে সম্বন্ধ পাঠাতে চাই। ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তুমি ধীরে সুস্থে ভেবেচিন্তে আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দিও। এতদিন পর মার্টিন নিজের মনের কথা বলতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনে মনে লিন্ডাকে নিয়ে তার ভালোবাসার মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। যাই হোক, রাতের বেলা প্রথম শিপমেন্টের কাজ সাবু ভাই আর তার লোকেরা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারে। পরদিন অভি একটা জায়গায় চুপচাপ বসেছিল। লিন্ডা সেই স্থানে চলে আসে। অভি রেগে বলে ওঠে, তোমাকে কতবার বলেছি আমার পেছনে ঘুরপাক করবে না? তুমি কি আমার কথা কানে শোনো না নাকি? মেয়েটা মন খারাপ করে বলে ওঠে, সবাই আমাকে বলে ভালোবাসার জন্য অন্য কোনো ছেলে পেলি না, যে তোর বাবাকে হত্যা করেছে তুই তাকেই পছন্দ করলি। আসলে সবাই তো সত্যিটা জানে না। সত্যিটা শুধু আমিই জানি। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এখানে তোমার আর কোনো মতামত চলবে না। এই কথায় অভি চলে যেতে গেলে লিন্ডা তাকে জড়িয়ে ধরে। অবশেষে অভিও তাকে ভালোবাসতে শুরু করে। তাদের ভালোবাসার মুহূর্তগুলো খুব সুন্দরভাবেই চলতে থাকে। দূর থেকে তাদের দেখে বাইজু ভালোবাসার বিষয়টা বুঝতে পারে। দিন যত যেতে থাকে এই বিষয়টা গ্রামের সকলের নজরে আসতে থাকে। এক পর্যায়ে মার্টিনও বুঝতে পারে এদের দুজনের মধ্যে প্রেম চলছে। বেশ কিছুদিন পর অভি আর লিন্ডা কোথাও যাওয়ার পথে তাদের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে প্রেতিজার শাশুড়ি এবং ছেলেটিও ছিল। তাদেরও অ্যাক্সিডেন্ট হয়। পরক্ষণে তাদের সকলকে হসপিটালে দেখা যায়, যেখানে নিজের সন্তানের অ্যাক্সিডেন্টের বিষয়টা জানতে পেরে প্রেতিজা পুরোপুরি ভেঙে পড়েছে। বন্ধুরা খবর নিয়ে বুঝতে পারে লোকটি মূলত মাতাল ছিল। জানা যায় এই এলাকায় ড্রাগ ডিলের বিষয়টা ছড়িয়ে পড়েছে। তাই এক মুহূর্ত দেরি না করে এই ড্রাইভারের আস্তানায় চলে যায় তারা। সেখানে অনেক ইয়াং জেনারেশনেরও মাদকে আসক্ত ছিল। তারা অভি আর তার দলবলকে দেখে সেই স্থান থেকে পালাতে শুরু করে। এক পর্যায়ে অভি সেই ড্রাইভারকে ধরে সিআইডির মতো একটা চর বসিয়ে দিতেই সব সত্যিটার সামনে বেরিয়ে আসে। মূলত অনেক আগে থেকেই তাদের এলাকায় মাদকের ব্যবসা ছড়িয়ে গিয়েছে, আর এই সব কিছুর পেছনে রয়েছে সাবু আর তার দলের লোকেরা। এসব কথা জানতে পেরে এলাকার পার্টির একজন সম্মানিত ব্যক্তির সাথে এই ব্যাপারে অভি কথা বলতে বসে। তিনি বলেন, এসব বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে, একথা শুনলেই তো আমার আতা কেঁপে উঠছে। অভির অন্য বন্ধু বলে, ওই বাইজু কিছু না কিছু ঝামেলা তো অবশ্যই করছে। কালকে রাতে সাবু ভাই আর তার দলের লোকেরা আমাদের বন্দরে ঘুরপাক খাচ্ছিল। এ কথা শুনে অভি নিজের সাইডের বন্দরে একবার ঘুরে আসার কথা বলেন। পার্টির ব্যক্তি চন্দন ভাই বলে, অভি এমন কিছু করিস না যেন আবার বিষয়টা আরো গোলমাল হয়ে যায়। মনে রাখিস সামনেই কিন্তু আমার মেয়ের বিয়ে, তোকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। অভি বন্দরে চলে যায়। বন্দরের মধ্যে দেখা যায় বাইজু আর তার দলের লোকেরা মিলে মাদকদ্রব্যের চোরা কারবারি চালিয়ে যাচ্ছে। অভি দ্রুত তাদের কাছে গিয়ে এক এক করে ধোলাই করতে শুরু করে।
দোলাইয়ের এক পর্যায়ে কিছু গুন্ডারা পালিয়ে যায় আর বাইজু সেখানে জ্ঞানহারা হয়ে পড়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় মাদকদ্রব্যের সাদা পাউডারগুলো অভি নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিচ্ছে। দৌড়ে এই বিষয়টা সাবু ভাইকে জানাতে চায়। সাবু ভাই এসে তার কোটি টাকার প্রোডাক্ট পানিতে ভাসতে দেখে সে এখানেই হার্ট অ্যাটাক করে পড়ে যায়। পরদিন বিয়ের অনুষ্ঠানে অভি আর লিন্ডা একসাথে হাজির হয়েছে, যা দেখে মার্টিন রেগে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। এদিকে চন্দ্রা দাদা গতকাল রাতের ঘটনা জানতে পেরে অভিকে বলেছিলাম না এসব ঝামেলা থেকে দূরে থাকতে। যাই হোক, এখন থেকে তুই সাবধানে থাকবি, কারণ ওইসব বিষাক্ত লোকেরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে। অন্যদিকে দেখা যায় ডন সাবু ভাইকে ফোন দিয়ে বলে, যেহেতু লোকসান হয়েছে সেহেতু আমার একজন কর্মী আজ বিকেলে তোমাদের ওখানে চলে যাবে আর তোমরা তোমাদের সমস্ত প্রপার্টি আমার নামে সুন্দর করে লিখে দেবে। বেজু বিষয়টা সামাল দিতে বলে ওঠে, আমাদের একটু সময় দিন, সবকিছু আমরা ঠিকঠাক করে দেব। রাতের বেলা একটা বারে মার্টিন তার বন্ধুকে মনের কষ্ট বলছিল। বুঝলাম এই ব্যাপারটা অভি জানে না, কিন্তু লিন্ডা তো আমার ব্যাপারে জানতো, তাহলে ও আমাকে না বললো না কেন? দিব্যি আমার সামনে কি সুন্দর অভিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপর বন্ধু বলে, আরে ও তোকে হ্যাঁ তো বলেনি। কথা শেষ করে এক বন্ধু সেই স্থান থেকে চলে যায়। সেইবারেই বাইজু ছিল, যার জন্য তাদের মধ্যে হওয়ার কথাবার্তার সম্পূর্ণ বিষয়টা বাইজু শুনে নেয়। বাইজু মার্টিনের কাছে গিয়ে বেশ কিছু টাকা দিয়ে বলে, বর্তমানে অভি আমাদের জন্য বড় ধরনের সমস্যা, কেননা আমরা দুজনে মিলে আমাদের সমস্যাটাকে শেষ করে দেই। মার্টিন বলে, নিজের লিমিট ক্রস করিস না, আমি ভালো করেই জানি আমার সমস্যা কি করে দূর করব আমি, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। পরদিন অভি আর লিন্ডা মিলে এই মাদকদ্রব্যের ব্যাপারটা নিয়ে একটা লোকের সাথে দেখা করতে চায়। এ ব্যাপারে শুধু মার্টিনই জানতো। অনেকটা পথ যাওয়ার পর একদল গুন্ডারা তাদের উপর হামলা করে বসে। অভি লিন্ডাকে নিয়ে পালাতে শুরু করে আর গুন্ডাদের প্রতিহত করতে থাকে। তবে দুর্ভাগ্যবশত অভিকে বাঁচাতে গিয়ে লিন্ডা সামনে চলে আসলে ছুরির আঘাতে বেচারির গলা কেটে যায়। নিজের প্রেমিকার এমন করুণ অবস্থা দেখে অভি যেন দুর্বল হয়ে পড়ে। এরপরেও এক এক করে গুন্ডাদের প্রতিহত করে, তবে শেষ মুহূর্তে একজনের বাড়ির আঘাতে অভি জ্ঞান হারিয়ে ফেলে। এরা আসলে বাইজু আর সাবু ভাই ছিল। প্রায় একদিন পর অভির জ্ঞান ফিরে এসেছে, তবে এতক্ষণে তার প্রাণপ্রিয় মানুষটি মারা গিয়েছে। জ্ঞান ফিরেই অভি লিন্ডার ব্যাপারে বারবার জিজ্ঞেস করে। সম্পূর্ণ ঘটনা জানার পর এক মুহূর্ত দেরি না করে অসুস্থ শরীর নিয়ে অভি সোজা কবরস্থানে চলে যায়। শেষবারের মতো তার প্রেমিকাকে দেখে নেয়। এরপর নিজেকে শক্ত করে দ্রুত মার্টিনের বাড়িতে চলে আসে। এতক্ষণে মার্টিন ব্যাগপত্র গুছিয়ে টাকা আর বন্দুক নিয়ে বাড়ি থেকে পালানো শুরু করেছে, তবে অভি তাকে ধরে তলোয়ার দিয়ে শেষ করে দেয়। প্রাণপ্রিয় বন্ধুকে নিজের হাতে শেষ করার ব্যাপারটা এতটাও সহজ ছিল না, তবে বিশ্বাসঘাতকতারও তো কোনো জায়গা নেই। এরপর অভি সোজা বন্দরে চলে যায় আর এক এক করে গুন্ডাদের মেরে ফেলে। বাইজুকেও শেষ করে দেয়। এরপর সেখানে থাকা কয়েকটি জাহাজে অভি আগুন ধরিয়ে দেয়। পরক্ষণে সে সাবু ভাইয়ের কাছে চলে আসে। দুজনেই একে অপরকে গুলি করে, তবে এক পর্যায়ে অভিকে সাবু ভাই আটক করে ফেলে। এই পর্যায়ে সাবু অতীতের চাপা পড়ে থাকা একটা মহাসত্য কথা অভির সামনে তুলে ধরে। আসলে কয়েক বছর আগে অভির বাবার কাছ থেকে টাকা ডাকাতি করার সময় সাবুর পরিচয় ফাঁস হয়ে যায়, যার জন্য সে এই ডাকাতির ব্যাপারটা গ্রামবাসীকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এই মুহূর্তে বিজু এসে নিজের হাতে অভির বাবাকে খুন করে। এসব কথা শুনে অভি নিজেকে আর সামলাতে পারে না। এতক্ষণে অভিকে আইস ফ্যাক্টরির একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। অভি সেই স্থান থেকে বেরোনোর হাজারবার চেষ্টা করলেও কোনো পথ খুঁজে পায় না। এই সময় তার মনে পড়ে অতীতে তারই বন্ধুরা বলাবলি করেছিল আইস ফ্যাক্টরির মধ্যে সাবু ভাই একটা সিক্রেট রুম বানিয়েছে, তবে এই রুম কিসের জন্য সে বানিয়েছে এ ব্যাপারে কেউ জানে না। অভি চারিপাশের দেয়াল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই রুমটা পেয়ে যায়। দেয়াল ভেঙে সে অন্য রুমে প্রবেশ করলে দেখতে পায় এখানে সাবু ভাইয়ের সব ধরনের কালো টাকার বক্স রয়েছে। এই রুম থেকে বেরিয়ে এক এক করে সকল গুন্ডাদের মেরে সাবু ভাইকে একটা মেশিনে ভরে টুকরো টুকরো করে ফেলে। এরপর অভি তার প্রাণপ্রিয় বন্ধু বিজুর কাছে যায়। বিজু যথাক্রমে তার নাটক আবারও শুরু করে, তবে এবার সে আর অভির হাত থেকে রক্ষা পায় না। অভি তার গায়ে আগুন লাগিয়ে দেয়। অবশেষে অভি তার প্রতিশোধ পূরণ করে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।